নমস্কার, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করলাম আবার আনকাট রাতের গল্প। আনকাট রাতের গল্পে আজকে সবার প্রথমে জানাবো একজন ঝাড়ুদারের কথা। ঝাড়ুদার তো পৃথিবীতে কতই না আছে, কতই তো ঝাড়ুদার দেখতে পাওয়া যায় পথে ঘাটে বিভিন্ন দেশে, কিন্তু একজন ঝাড়ুদার ছিলেন বলেই পৃথিবীর চেহারাটাই বদলে গিয়েছিল। কারণ আজকের দিনে দাঁড়িয়ে যত বিজ্ঞান গবেষণা এবং সেই গবেষণায় উঠে আসা নানান তথ্য, ইতিহাসের নানান তথ্য, দেখতে না পাওয়া নানান প্রাণী, বস্তু, ভাইরাস, সব কিছুই সেই ঝাড়ুদারের হাত ধরে প্রকাশিত হয়েছিল আমাদের জীবনযাত্রায়। ঘটনাটা তাহলে একটু খুলেই বলি। সপ্তদশ শতকের 1700 শতাব্দীর 40-এর দশক, নেদারল্যান্ডের ডেলফার্ট বলে একটি শহর। দেখা যাচ্ছে একটা অল্প বয়সী ছেলে চশমা তৈরির দোকানের সামনে দাঁড়িয়ে অবাক দৃষ্টিতে দেখে চলেছে যে চশমার কাঁচে কি করে পাওয়ার তৈরি করা হয়। সে দেখছে যে কাঁচের চারিদিকটাকে মসৃণভাবে ঘষে ঘষে তার মাঝখানটা উঁচু রেখে বা নানান ধরনের ঘষা মাজার কাজগুলোকে সম্পূর্ণ করে চশমায় দৃষ্টি বাড়ানোর জন্য পাওয়ারের কি করে সেখানে ব্যবহার করা হচ্ছে। এবং প্রত্যেক দিনই সেই দৃশ্যটি দেখতে থাকে, তার খুব ভালো লাগে জিনিসটা দেখতে। অদ্ভুত সুন্দরভাবে কি করে ছোট্ট ছোট্ট জিনিসগুলো বড় হতে দেখে সেই কাঁচের ভিতর দিয়ে। ছেলেটির বেশ কিছুদিন হলো বাবা মারা গেছে। অল্প বয়স, অভাবের তাড়নায় সে একটি মুদিখানার দোকানে কাজ নিয়েছে এই ইংল্যান্ডের ডালফার্ট বা ডেলফার্ট শহরে। এবং সেই কাজ দেখতে দেখতে সে তখন এতটাই তার প্রতি আকৃষ্ট হয় যে বাড়ি ফিরে সে এবার কাঁচের টুকরো নিয়ে সেগুলোকে চশমার থেকেও অনেক সুন্দর করে মসৃণ করে এবং ঘষে সেখানে সে এই আরও বেশি বড় করে দেখার যে একটা নতুন খেলা কাঁচের ভেতর দিয়ে, তা সে প্রত্যেক দিন নিয়ম মতো করতে শুরু করে। এরকম করতে করতে সে একদিন অনেক বেশি বড়ভাবে সেই কাঁচের ভেতর দিয়ে অনেক ছোট জিনিসদের দেখা, এই পদ্ধতিটা সে আবিষ্কার করে ফেলে। হ্যাঁ, এরপর সে যে কাণ্ডটি করে সে হচ্ছে তামার একটি নল বা পাইপ, সেখানে এই তার ঘষা কাঁচ লাগিয়ে সে এক ধরনের যন্ত্র আবিষ্কার করে ফেলে। কিন্তু মুদির দোকানের কাজ ছেড়ে তখন সে পৌরসভার ঝাড়ুদারের কাজ পেয়েছে। এই ঝাড়ুদার তখন ওই কাঁচ থেকে আর তামার পাইপ দিয়ে তৈরি করা এই যন্ত্রটি দিয়ে একদিন তার মনে হলো যে ছোট ছোট জিনিসগুলোকে কেমন দেখায় তা দেখবে। এরকম করে দেখতে দেখতে তার তো চক্ষু ছানা বড়, চক্ষু চড়ক গাছ। আরে, কাঁচের ভেতর দিয়ে অদৃশ্য থাকা অনেক কিছুই তার কাছে খুলে যাচ্ছে তার চোখের সামনে। একদিন সে কি করলো, এক বিন্দু বা একটা ড্রপ জল তার ওপরে গিয়ে ধরলো তার সেই কাঁচের আর তামার নল দিয়ে তৈরি করা যন্ত্রটি। সেটি দেখে তো সে একেবারে ভয়ঙ্করভাবে অবাক হয়ে গেল। কারণ ওই স্বচ্ছ এক ড্রপ জলের ভিতরে ঘুরে বেড়াচ্ছে অনেক বড় বড় কি সমস্ত কিম্ভূত কিমাকার প্রাণী। হ্যাঁ, পরবর্তীকালে যা অন্যান্য বিজ্ঞানের আবিষ্কারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিয়েছিল। সে ইতিমধ্যে 400-র বেশি তৈরি করে ফেলেছে সেই তামার পাইপ আর কাঁচ দিয়ে তৈরি করা যন্ত্র।
400 যন্ত্র তৈরি করার পর সে অবাক হয়ে দেখছে একটার থেকে আরেকটা অন্যরকম এবং অতি সূক্ষ্ম জিনিস, যেগুলো খালি চোখে দেখা সম্ভবই নয়, সেগুলোই সে দেখতে পাচ্ছে তার সেই তৈরি করা কাঁচ আর তামার পাইপ দিয়ে তৈরি করা যন্ত্রের মধ্যে দিয়ে। এর মধ্যে তার এই কীর্তি দেখে একজন তাকে বুদ্ধি দিলেন যে ইংল্যান্ডের রয়্যাল যে সোসাইটি, তাতে সে এই বিষয়টা যদি জানায় তাহলে হয়তো তাদের কোনো কাজে লাগতে পারে। নেদারল্যান্ডস থেকে ইংল্যান্ডের লন্ডনে যাওয়া তার পক্ষে অসম্ভব ছিল, কারণ তার কাছে তত টাকা পয়সা ছিল না। সে তখন অনেক চেষ্টা চরিত্র করে জোগাড় করে সেখানকার ঠিকানা, এবং সেই ঠিকানায় সে চিঠি লিখে জানায় তার এই ঘটনার কথা। যদিও সেখানে বড় বড় বিজ্ঞানী সেখানের স্টিকার বা ছাপ না পেলে বিজ্ঞানে পৃথিবীর বুকে সমাদর পাওয়া যায় না আবিষ্কারক হিসাবে, সবাই না হলেও কেউ কেউ তার এই বিষয়টি দেখলেন, চিঠির বিষয়টি। এরপর তিনি কি করলেন, তার ওই 400টি যে যন্ত্র বানিয়েছিলেন তার মধ্যে 26টা যন্ত্র পাঠিয়ে দিলেন ওই ঠিকানায়, ইংল্যান্ডের লন্ডন রয়্যাল সোসাইটি বা সেই গবেষণার সঙ্গে যুক্ত আধিকারিকদের কাছে। এবং তার সেই যন্ত্র পৌঁছাবার পর হুলুস থুলুস বেঁধে গেল বিজ্ঞান জগতে। এই ঝাড়ুদারকে দেয়া হলো লন্ডনের সেই রয়্যাল সোসাইটির সদস্যপদ, এবং সেই রয়্যাল সায়েন্স সোসাইটির সদস্যপদ পাওয়ার পর তার সেই জীর্ণ পর্ণ কুটিরে এসে উপস্থিত হয়েছিলেন রাশিয়ার তৎকালীন রাজা এবং ইংল্যান্ডের রানী তার সঙ্গে দেখা করতে। হ্যাঁ, এই মানুষটি, এই ঝাড়ুদারটি পৃথিবীর সব থেকে সেই অত্যন্ত আকর্ষণের আবিষ্কারটা করেছিলেন। কি? অণুবীক্ষণ যন্ত্র। আর অণুবীক্ষণ যন্ত্রের পাশে নামটা বসে গিয়েছিল সেই মুদিখানার দোকানের কাজ করা ছোট্ট ছেলেটি, পরবর্তীকালে পৌরসভার ঝাড়ুদার। সপ্তদশ শতকের মধ্যভাগে দাঁড়িয়ে বিজ্ঞানের আরও একটি দিককে উন্মোচন করেছিলেন যিনি, তিনি ঝাড়ুদার লিউবেন হুক। তার হাত ধরেই তৈরি হয়েছিল পৃথিবীর অণুবীক্ষণ যন্ত্র। আজকে যখন ম্যাগনিফ্লাইং গ্লাস বা আতশ কাচ বা অণুবীক্ষণ যন্ত্রের তলায় নানান গবেষণার মধ্যে দিয়ে নানান ব্যাকটেরিয়া ভাইরাসদের চিহ্নিতকরণ, রোগের রক্ত পরীক্ষার মাধ্যমে বিভিন্ন ধরনের সমস্যার সমাধান হচ্ছে, তখন অনেকেই জানেন না যে একজন ঝাড়ুদার সমাজকে পরিষ্কার করতে গিয়ে আমাদের মনের ভেতরে অনেক জটিলতম রহস্যের সমাধান বা পরিষ্কার করে দিয়েছিলেন তার হাত থেকে তৈরি হওয়া সেই কাঁচ আর তামার পাইপের মাধ্যমে। তিনি লিউবেন হুক, যিনি অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেছিলেন। আচ্ছা, মহাভারতের কথা মনে আসলেই আপনার কার কথা মনে পড়ে? মহাভারত কে লিখেছিলেন? অনেকেই বলবেন কেন বেদব্যাস, কিন্তু আমাদের ইতিহাস অন্য কথা বলছে। ইতিহাস বলতে এই মহাভারত সৃষ্টির ইতিহাস। বলা হচ্ছে বেদব্যাস বলে কোনো ব্যক্তিই নাকি পৃথিবীতে ছিলেন না। কে লিখলেন মহাভারত? আসলে যিনি লিখেছিলেন তার আগে আপনাদের একটা ঘটনার কথা ছোট্ট করে মনে করিয়ে দেব। পরাশর মুনি এবং সত্যবতীর ঘনিষ্ঠতার মধ্যে দিয়ে জন্ম হয়েছিল এক শিশুর, এবং সেই শিশুর গায়ের রং ছিল কালো। যমুনা নদীর একটি নির্জন দ্বীপে জন্ম নিয়েছিল সেই কালো শিশুটি, এবং তার গায়ের রঙের জন্য তার নাম হয়েছিল কৃষ্ণ দ্বৈপায়ন। এবার বলি বেদব্যাস কি এবং কেন। বেদব্যাস কোনো নাম নয়, বেদব্যাস একটি পদ বা পদবী। অর্থাৎ যারা বিভিন্ন শাস্ত্রগ্রন্থ অধ্যয়ন এবং অধ্যাবসায়ের মধ্যে দিয়ে সেখান থেকে তারা একটা জায়গায় পৌঁছায় বা জ্ঞান অর্জন করে, তখন তাদের ব্রহ্মজ্ঞান পাওয়ার মতো ক্ষমতায় তারা অধিকারী হন, এবং সেই ব্রহ্মজ্ঞান যারা অর্জন করেন তাদেরকে বলা হতো বেদব্যাস। বেদব্যাস
আসলে বেদ, উপনিষদ, গীতা বা এই ধরনের সমগোত্রীয় যে সমস্ত শাস্ত্র, তার উপরে যাদের অধ্যয়ন এবং অধ্যাবসায়ের মাধ্যমে জ্ঞান অর্জন, সেই ব্রহ্মজ্ঞান পাওয়ার পর, সেই সমস্ত শাস্ত্র চর্চা করার পরে তাদেরকে পদবি দেয়া হতো বেদব্যাস। কৃষ্ণ দ্বৈপায়ন সেই ব্রহ্মজ্ঞান অর্জন করেছিলেন, তাই কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস। আসলে কৃষ্ণ দ্বৈপায়ন রচনা করেছিলেন মহাভারত, বেদব্যাস তার পদবী মাত্র। যদিও আপনারা বলতে পারেন নামে কি এসে যায়, মহাভারত তো আমাদের জীবন, সমাজ, আর্থসামাজিক অবস্থা, নানা কিছুর একটা বড় মানচিত্র। বলা হয় যা নেই ভারতে তা নেই ভারতে, অর্থাৎ মহাভারতে যা নেই তা নাকি ভারতবর্ষে নেই। সে রাজনীতি বলুন, কূটনীতি বলুন, সমাজনীতি বলুন, সবই নাকি ওই মহাভারতের মধ্যে সব কিছুই রয়েছে। ওই যে নামে কি বা যায় আসে, হ্যাঁ, নামে কি বা আসে যায় এটা বোধহয় ঠিক না, নামে অনেক কিছু আসে যায়। এই যে ধরুন না, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সবে শেষ হয়েছে, আর ইংল্যান্ডের একটা পরিত্যক্ত গ্যারেজের ভেতরে একজন ইঞ্জিনিয়ার প্রত্যেক দিন কাজের পর গিয়ে সে মাটি কাটার একটা যন্ত্র নিয়ে, ট্রাক্টর, তাকে দিয়ে নানান পরীক্ষা নিরীক্ষা করতে শুরু করেন এবং দীর্ঘদিন পরীক্ষার করার পর তিনি আবিষ্কার করে ফেলেন এক অদ্ভুত যন্ত্রের, তৈরি করে ফেলেন, এবং সেই যন্ত্র আজকে সারা পৃথিবীতে মাটি কাটার কাজ করছে। ওই যে বললাম নামে কি বা আসে যায়, নামেই আসে যায়। কারণ যে ভদ্রলোকের নামটি এবার বলবো তাকে আপনারা হয়তো সবাই বা কেউই চেনেন না, কারণ তার হাত দিয়েই তো সেই মাটি কাটার বিখ্যাত যন্ত্রটা তৈরি হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর। হ্যাঁ, তার নাম হচ্ছে ইঞ্জিনিয়ার সাহেব, তার নাম হচ্ছে জোসেফ সিরিল ব্র্যামফোর্ড। শুনেছেন? শোনেননি না? আমিও জানি না, আমিও আগে কখনো শুনিনি। জোসেফ সিরিল ব্র্যামফোর্ড। দেখুন তো, জোসেফের প্রথম অক্ষর কি আসছে? জে। সিরিলের প্রথম অক্ষর কি আসছে? সি। আর ব্র্যামফোর্ড বি। এবার মাটি কাটার জন্য সারা পৃথিবীতে ব্যবহার হয় যে যন্ত্রটি, সেই যন্ত্রটিকে আমরা দেখে থাকি জেসিবি বলে। তাহলে যা ওই ইঞ্জিনিয়ার ভদ্রলোকের নামের প্রথম অক্ষর, অর্থাৎ জোসেফ সিরিল ব্র্যামফোর্ড, তার নামের প্রথম তিনটি অক্ষর নিয়েই তৈরি হয়েছে তার আবিষ্কার করা পৃথিবীর বিখ্যাত মাটি কাটার যন্ত্র, যাকে আমরা জানি জেসিবি বলে। তাহলে এবার তো মানবেন নামে অনেক কিছু আসে যায়। হ্যাঁ, কারণ এই ভদ্রলোককে আমরা কেউ চিনি না, কিন্তু তার নাম আমরা উচ্চারণ করি জেনে, না জেনে, অজ্ঞাতভাবে। এরকমভাবেই নানান রকম অজানা ঘটনাকে সামনে তুলে ধরাটাই আনকাট রাতের গল্প আর অমিতাভর কাজ। তাই আজকের মতো আনকাট রাতের গল্প এখানেই শেষ করব। আগামীকাল বা আগামী পর্বে শোনাবো আর এক বাঙালির কথা, যে বাঙালি আমাদের জীবনযাত্রা কলকাতা শহরে তিনি আলোর মতো ঝলমল করছেন, শুধু তার নামটাই আমরা ভুলে গেছি। আগামী পর্বে আসছি সেই ভুলে যাওয়া বাঙালির বিশ্বের বুকে কয়েকটা সংখ্যার হিসেবে কয়েকটায় স্থান করে নেয়া তার তৈরি সেই আশ্চর্য আবিষ্কারকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন, সঙ্গে থাকুন, আর ইউটিউব চ্যানেলের মাধ্যমে আনকাট রাতের গল্পের অনেক পুরনো পর্ব বা ফেসবুক পেজে আপনারা পেয়ে যাবেন। সেই পুরনো পর্বগুলো দেখুন, হয়তো অজানা অনেক কিছু জানতে পেরে যাবেন। যতক্ষণ আপনারা দেখছেন আর পরবর্তী পর্ব নিয়ে ফিরে আসছি, ততক্ষণের জন্য আপনাদের সকলের থেকে বিদায় নিচ্ছি। আমি অমিতাভ। দেখা হবে আগামী পর্বে আনকাট রাতের গল্প নিয়ে। হয়তো কিছুটা জানা, অনেকটা অজানা, এমনই ঘটনা নিয়ে আবার উপস্থিত হব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সচেতন থাকুন, সতর্ক থাকুন, আর বাংলার সঙ্গে থাকুন, বাংলার সংস্কৃতির সঙ্গে থাকুন। শুভরাত্রি।